সালডোতে পড়ি। ভাবুন তো, পরীদের মধ্যে যুদ্ধ হয়েছে। এই গল্পটি মন্ত্রমুগ্ধ প্রাণীদের একটি ভয়ঙ্কর যুদ্ধের কথা বলে, যারা তাদের অহংকারে আত্মসমর্পণ করেছিল আর একটা শহরের ভারসাম্য ছুঁড়ে ফেলেছিল, যার নাম সালডো। আমি কখনো ভাবতে পারিনি যে আমি আমার প্রিয় ঋতুকে ঘৃণা করব, কিন্তু এখনো পর্যন্ত বৃষ্টি হচ্ছে। তুমি এরকম হয়ে থাকতে পারো না। বাবা তো ছাদ সারাতেই যাচ্ছিল। আমরা এখন কি করি সনি? যখন সে তার জানলা দিয়ে বাইরে তাকালো, মেলিয়েট উপলব্ধি করলো যে এই প্রথম সে তার অদ্ভুত প্রতিবেশীদের কাছে যাচ্ছে। মেলিয়েট ছিলেন আলেকজান্ডারের কন্যা। তিনি ছিলেন নম্র মানুষ, যিনি তার মেয়েকে ভালোবাসতেন এবং তাকে রক্ষা করতেন। ছোটবেলায় মেলিয়েট সবসময় ভাবত যে তার পাহাড় খুবই একা। আলেকজান্ডার এবং মেলিয়েট একমাত্র সেই পাহাড়ে বাস করতেন। কিন্তু তার বাবা মারা যাবার কয়েক মাস পরে সালডো বৃষ্টিতে ঢেকে গিয়েছিল। সূর্যের কোনো দেখাই পাওয়া যাচ্ছিল না। আর তখনই পাহাড়ের নিচে ছোট্ট কুঁড়ে ঘরটি সারা রাত ভোর দেখা গিয়েছিল। কিন্তু আজ মেলিয়েট তার কুটিরের ছাদ মেরামত করতে চায়, তাই সাহায্য চাইতে বাধ্য হয়। মেলিয়েট যখন তাদের বাড়ির বাইরে থেকে তাদের ডাকলো, তখন সে দেখলো পেঁচা মাথাওয়ালা তিনজনকে বেরিয়ে আসতে। কিন্তু এই অদ্ভুত প্রাণীদের দেখে ভয় পাওয়ার পরিবর্তে মেলিয়েট তাদের দেখে হাসল। হ্যালো, আমার নাম ডক, আর এরা আমার ভাই স্কুইল আর ডোডার। আপনি আলেকজান্ডারের মেয়ে মিস মেলিয়েট, তাই না? আপনার বাবার কথা শুনে আমরা দুঃখিত। তুমি জানো আমরা প্রতিবেশী, মানে নিশ্চিত তুমি এটা জানতে। তোমরা তো ওকে কথাই বলতে দিচ্ছ না। সরি। ঠিক আছে, আমার বাবার খোঁজ খবর নেওয়ার জন্য ধন্যবাদ। আমি খুব মিস করছি। মেলিয়েট তখন স্বাচ্ছন্দ্যেই ছিল, এমনকি সে নম্রভাবেই পেঁচাদের সঙ্গে কথা বলল। পেঁচা প্রাণীরা একে অপরকে দেখল আর অবাক হলো তার আত্মবিশ্বাস ও ভদ্রতা দেখে। আমার ছাদ থেকে জল পড়ছে আর আমি জানি না কিভাবে সারাতে হয়। আমি আপনাদের সাহায্য চাইতে এসেছি, আমাকে সাহায্য করবেন? তারা সহজেই রাজি হয়ে গেল আর তাদের যন্ত্রপাতি নিয়ে নিল। মেলিয়েটকেও তাদের সাথে তাল মিলিয়ে চলতে হয়েছিল যখন তারা তার ছোট্ট কুটিরের দিকে এগিয়ে যাচ্ছিল। যখন পেঁচা প্রাণীরা ছাদ মেরামত করছিল, মেলিয়েট তার ছোট্ট রান্নাঘরে তাদের খেতে দেওয়ার জন্য কিছু খাবার খুঁজছিল। অবশেষে সে এক টুকরো রুটি খুঁজে পেল আর চিন্তা না করেই সে এটাকে 4 টুকরো করে ফেলল। সনি, ডোডার, স্কুইল আর ডক সবার জন্য। ও নিজে খাবার জন্য কিছুই রাখেনি। কিন্তু তুমি তো জানো আমাদের খেতে হবে। তারা খুব আনন্দের সঙ্গে মুগ্ধ হয়ে তাদের রুটিগুলো খেয়েছিল। মেলিয়েট নিজে ক্ষুধার্ত ছিল, কিন্তু সে সন্তুষ্ট ছিল এই জেনে যে সনি এবং তার 3 সাহায্যকারী খালি পেটে ঘুমোতে যাবেন না। সনি, তোমার কি মনে হয় ওদের থাকতে বলা উচিত? আমি আমার বিছানা দিতে পারি, যতই হোক খুব জোরে বৃষ্টি হচ্ছে। অথবা আমি তাদের বাইরে ওয়্যারহাউসে থাকতে দিতে পারি। ও সনি, তুমি খুব ভালো উপদেশ দেওয়ার জন্য। মিয়াও। মেলিয়েট সেই পেঁচা প্রাণীদের জোর করেছিলেন কুটিরের ঠিক বাইরে একটি গুদাম ঘরে থাকার জন্য। এই ভদ্র শিশুটি শুধুমাত্র তার প্রতিবেশীদের সম্মানের সঙ্গে আমন্ত্রণই করেনি, বরং তাদের সমস্ত খাবার এবং রাতের জন্য আশ্রয় দিয়েছে। তারা খুশি হয়ে গুদাম ঘরের দিকে চলে গেল। আর মেলিয়েট যখন রান্নাঘরে ফিরে গেল, টেবিলের ওপর 2টো পাউরুটির টুকরো দেখতে পেয়ে সে অবাক হয়ে গেল। কিভাবে আমি এটা মিস করলাম? মেলিয়েট অর্ধেক রুটি খেলো আর অতিথিদের জন্য বাকিটা রেখে দিল। সে খুবই খুশি ছিল যে সকালে তাদের দেওয়ার জন্য কিছু খাবার তার কাছে রইল। মেলিয়েট যখন তার কুটিরের দরজা বন্ধ করতে বাইরে গেল, তখন তার জন্য আরো একটা চমক অপেক্ষা করছিল। এক ঝুড়ি উল আর বোনার কাটা রাখা ছিল। সাহায্যকারীরা হয়তো এটা এখানে রেখেছে। ওরা ছেঁড়া জামা কাপড় পরে। তারা চায় আমি তাদের জন্য নতুন জামা কাপড় বানাই, কিন্তু তারা বলতে লজ্জা পাচ্ছে। কিন্তু সনি, আমাদের তাদের সাহায্য করা উচিত, যেমন তারা আমাদের করেছে। মেলিয়েট সারা রাত জেগে সেই উল আর কাটা দিয়ে পোশাক তৈরি করল। আর সকাল হওয়ার ঠিক আগের মুহূর্তেই সে পোশাকগুলো গুদাম ঘরের দোরগোড়ায় রেখে দিল। আর পোশাকগুলোতে তার সাহায্যকারীদের নামও লিখে দিল, স্কুইল, ডোডার আর ডক। এরপরে ক্লান্ত হয়ে মেলিয়েট ঘুমিয়ে পড়ে।
কিন্তু সে জানতও না যে চিনি ঠিক সেই জন্যই অপেক্ষা করছিল। এই বাড়ির দরজাটা এত ছোট কেন? কারণ এই দরজাটা বিড়ালের জন্য, প্রতিভাবান। ঠিক আছে, চলো কাজ শুরু করা যাক। ঠিক আছে, মেলিয়েট, তুমি ভালো করেছো। এবার আমরা দেখাবো আমরা আসলে কে। স্বপ্ন দেখো, স্বপ্ন। আর মেলিয়েট জেগে উঠতেই নিজেকে একটা অদ্ভুত জায়গায় খুঁজে পেল। মন্ত্রমুগ্ধদের রাজ্যে স্বাগত। আমরা তোমাকে পরীদের গল্প শোনাতে নিয়ে এসেছি। বলো মেলিয়েট, তুমি জানো এই শহরকে কেন সাল্ডো বলে? কি? দাঁড়াও, আপনি কে? আমরা কত বোকা। আমি টিনি আর ও হলো চিনি। আর তোমার আশ্রয় দেওয়া 3টে পরীর সম্পর্কে আমরা কথা বলবো। ভালোই হতো আমাদের আরো সময় থাকলে, কিন্তু মেলিয়েট তোমাকে এক্ষুনি ঘুম থেকে উঠতে হবে। আর দাঁড়াও, ডগ, স্ক্রুয়েল আর ডটার কি পরী? টিনি মেলিয়েটকে ব্যাখ্যা করলেন যে 2 ধরনের পরী ছিল সাল্ডোতে। সানিস, যে সূর্যের পরী, আর মার্শেস, যে ছিল জলের পরী। তারা প্রত্যেকেই এখন যুদ্ধ করে ক্লান্ত। পরীদের মধ্যে যুদ্ধ? আমি এর আগে এমন কখনো শুনিনি, কারণ এরকম ঘটনা আগে সালদোতে কখনো ঘটেনি। সালদো মানে ভারসাম্য, আর এটাই পুরো শহরটাকে বোঝায়। সানি এবং জলাভূমি ভারসাম্য বজায় রেখে বাস করত, কিন্তু ধীরে ধীরে তাদের অহংকার বেড়ে যায়। জলাভূমির পরীরা মনে করে যে জলপ্রপাত এবং জলাশয়গুলি গ্রহে ঘটে যাওয়া সেরা জিনিস। যদিও সানিসরা মনে করতো সূর্যই সব থেকে বড় এবং ভালো জিনিস। কিন্তু তারা দুজনেই গুরুত্বপূর্ণ। এটি কেবলমাত্র এই শহরেরই নয়, গোটা গ্রহের ভারসাম্য বজায় রাখে। এক্স্যাক্টলি, কিন্তু মনে হয় তারা সব ভুলে গেছে। এতে আমাদের শরীর ও মনের ভারসাম্য বজায় থাকে। ভারসাম্যহীনতা অহংকারের মতো অনেক আবেগকে ডেকে আনে, যা সালদো শহরকে এখন নষ্ট করে দিচ্ছে। তুমি নিশ্চয়ই জানো না যে কয়েক মাস আমরা সূর্য দেখিনি কেন? জলাভূমি সূর্যকে আটকে দিচ্ছে। টিনি আর চিনি ব্যাখ্যা করতে থাকে ডডার, স্কুইল এবং ডগ তারা দেখতে ওরকম কেন। এটা পশ্চিমী হাওয়া। সে একটি রাজকীয় কাকের ছদ্মবেশে ঘুরে বেড়াচ্ছিল। ও তাকে দেখতে কি সুন্দর, কিন্তু স্কুইল, ডগ এবং ডডার তার সাথে মজা করে। রানী রেগে গিয়ে তাদের অভিশাপ দিলেন, যাতে তারা অন্যদের থেকে আলাদা দেখায়। ওদের অভিশাপ তখনই ভাঙবে যখন কেউ তাদের সাথে অহংকার ছাড়াই ভদ্র আচরণ করবে এবং নিছক প্রশংসার জন্য ওদের পোশাক সেলাই করবে। তাই যখন বুঝতে পারলাম তুমি তাদের নিমন্ত্রণ জানিয়েছো আর খাইয়েছো, আর তাহলে তোমার জন্য যে বাকি কাজটা ছিল তা হলো উল দিয়ে তাদের জন্য পোশাক সেলাই করে দেওয়া। তাহলে আপনি আমার বাড়ির সামনে ঝুড়ি রেখেছিলেন? চিনি ব্যাখ্যা করে যে শুধুমাত্র মেলিয়েটের উদারতাই তাদের সাহায্য করতে পারত না, কিন্তু ডোডার, ডগ এবং স্কুইল মেলিয়েটকে পছন্দও করেছিল আর পশ্চিমী বাতাসের কাছে ক্ষমাও চেয়েছিল। তারা নিশ্চয়ই জামা কাপড়গুলো পেয়ে গেছে এবং তাদের অভিশাপ ভাঙার সাথে সাথেই 3 জন সানি আবার তাকে তাড়া করবে। আমরা তোমাকে নিয়ে যাচ্ছি ওখানে। মেলিয়েট মাথা নাড়ে আর ভারসাম্য পুনরুদ্ধার করতে সাল্ডোতে ফিরে যায়। চিনি আর টিনি মেলিয়েটকে তৃণভূমিতে নিয়ে গিয়েছিল, যেখানে ওয়েস্ট উইন্ড 3 জন সানিস দ্বারা বন্দী ছিল। দাঁড়াও মেলিয়েট, আপনি এখানে কি করছেন? পশ্চিমের হাওয়া বিপজ্জনক। চিনি, ওকে নিয়ে যান। তুমি সেই যে তাকে খাঁচা রেখেছো। এখানে শুধুমাত্র সেই ভুল নয়। আমি জানি তোমরা সূর্যের পরী এবং তোমরা কষ্ট পেয়েছিলে, কিন্তু তোমরা হেসেছিলে তাকে অন্যরকম দেখতে বলে। সেটা ঠিক ছিল না। কেউ একে অপরের চেয়ে গুরুত্বপূর্ণ নয়। আমাদের প্রত্যেকেরই নিজস্ব ভূমিকা আছে। ও ঠিক বলেছে। মার্শাস এবং সানিস তাদের ভূমিকা পালন করা বন্ধ করে, এবং দেখো এই শহরে কি হয়েছে। তোমরা এবং পশ্চিমী বায়ু উভয়ই গুরুত্বপূর্ণ, এবং তোমাদের এই ভারসাম্য এই গ্রহটিকে সুস্থ ও সুখী রাখে। ডডার, ডগ আর স্কুইল তাদের ক্রিয়াকলাপে লজ্জিত হয়ে নিচের দিকে তাকালো। মেলিয়েট সাহস করে দ্বারকাকের খাঁচায় গিয়ে দরজাটা খুলে দিল আর দ্বারকাককে মুক্ত করে দিল। দ্বারকাক পশ্চিমী বাতাসের রূপে ফিরে গেল আর মেলিয়েটকে প্রণাম জানালো। আমি কখনো এরকম উদারতা অনুভব করিনি। তুমি ঠিক বলেছ।
আমরা বুঝতে পারিনি যে আমাদের শত্রুতা গ্রহের ক্ষতি করছে। এই জমি আমাদের জন্যই কয়েক মাস ধরে বৃষ্টিতে ভিজে আছে, আর আমরা দেখতে পাচ্ছি আমাদের অহংকারে কত ক্ষতি হতে পারে। আমরা ক্ষমা চাইছি রানী এবং মেলিয়েটের কাছে। আমি জলাভূমিকে আদেশ করছি সূর্যকে মুক্ত করতে। অবশেষে বৃষ্টি থামল, আর সাল্ডো শহরে আবারও সূর্য উঠতে দেখা গেল। মেলিয়েটকে নিরাপদে তার বাড়িতে ফিরিয়ে দেওয়া হলো, যেখানে সোনি তার জন্য অপেক্ষা করছিল। সেই মার্সেস আর সানিরা শহরের ভারসাম্য পুনরুদ্ধার করেছিল, আর প্রতিজ্ঞা করেছিল যে মানুষের প্রতি তাদের কর্তব্যে কখনোই কোনো অহংকার আসতে দেবে না। আর তারা সবসময় সেই মানুষটিকে মনে রাখলো যে এই ব্যবধান দূর করেছিল তার উদারতা আর ভালোবাসা দিয়ে। বাঁচাও, বাঁচাও, বাঁচাও।